আসসালামু আলাইকুম। দি রিয়েল চেতনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বুধবার রাতে ওই সিন্ডিকেটের মিটিং বলবেন না ওয়াজ মাহফিল বলবেন, যেখানে তিনি ওই কোরআন বয়ান করেছেন। তিনি ওই কোরআনের সূরা আনফাল উদ্ধৃত করে বলছেন, পবিত্র কোরআনে সূরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে, যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে। আবার পড়ি, যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে, আর বাকি ১ ভাগ থাকবে দুস্থ এতিমদের জন্য। বিজিত বাহিনী যারা তাদের জন্য ৮০ ভাগ এই দেশের সম্পদ। তো প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাই। হাদিস, নামাজ, রোজা, এই যে কোরআন নাম নিলে যে পবিত্র ভূমি অশুচি হয়ে যায়, সেখানে তিনি সাহস করে যে এই কোরআনের কথা বলেছেন এবং সম্মানিত অন্যান্য সদস্য কেউ তাকে থামিয়ে দেননি, এজন্য ধন্যবাদ। কারণ বাংলা ভাষার জন্য জান কোরবান করা শিক্ষাঙ্গনে তিনি বিজয়ীদের বিজিত বলে উল্লেখ করলেন। আমার ভাষা জ্ঞান ওই হিরো আলমের থেকে কোনো অংশে কম না, যার জন্যে ওই হেল্প নিলাম ডিকশনারিতে। তো ডিকশনারিতে দেখি বিজিত মানে ভ্যাঙ্কুয়েশ, লকডাউন, নকডাউন, ডিফিট ইত্যাদি ইত্যাদি। তার ভাষায় মানে ওই স্যারের ভাষায় যদি বিজিত ধরি, তাহলে মুক্তিযোদ্ধারা ছিলেন বিজিত বাহিনী, মানে যুদ্ধে জয়ী হয়েছিল পাকিস্তানি আর্মি। এখন এই নিজের অজান্তেই কি তার মুখ দিয়ে বেরিয়ে গেল যে যুদ্ধে দেশ স্বাধীন করা জাতি মানে জয়ী হয়নি, এরা পরাজিত হয়েছে। পিন্ডির শৃঙ্খল থেকে বেরিয়ে দিল্লির শৃঙ্খলে পিঞ্জরে আবদ্ধ হয়েছে। দেখ, কথা না পেঁচিয়ে তার সহজ সরল ব্যাখ্যাই ধরে নিই। মুক্তিযোদ্ধা কোটার পক্ষে বলতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। কোটা বহাল রাখার পক্ষে তিনি এই ধর্মীয় বয়ান দিয়েছেন। হাকাম জামালউদ্দিন বলেন, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর অন্ধকার যুগের সূচনা হয়েছে, সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনো কিছুই দেওয়া হয়নি, অথচ তারা ছিল বিজিত বাহিনী। 75-এর পর অন্ধকার যুগের সূচনা হয়েছে, তাহলে 75-এর আগে ওটা ছিল আলোকিত যুগ, যে যুগে রক্ষী বাহিনী ওরা কালটা আলোকিত করে রাখছিল। আর সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাই। তিনি বলেন, প্রফেসর জামালউদ্দিন, আমি সতর্ক করতে চাই, সম্প্রতি মুক্তিযুদ্ধ কোটা হাইকোর্ট পুনর্বহাল করছে। স্বাধীনতা বিরোধী জামাত শিবির আবরণ খোলস পরে প্রগ্রেসিভ ছাত্র সংগঠনের অভ্যন্তরে লুকিয়ে আছে। তারা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহার করে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে যথাযথ কার্যকর ভূমিকা পালন করতে হবে। মিস্টার জামালউদ্দিন শুধু একজন শিক্ষকই নন, রাজনীতি সচেতন একজন অভিভাবকও বটে। তিনি হয়তো মনে করতেই পারেন যে কোটা না থাকলে এই মেধাবীরা সরকারি চাকরিতে চলে আসবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চান্স নাও পেতে পারে, তখন দেশের কি হবে? শিক্ষাঙ্গনী বা কারা তখন দখল করে রাখবে? দেশে এমনই বিভাজন সৃষ্টি হয়েছে যে এখন কোটা বিরোধ থাকবে কিনা তাও কোর্টকে নির্ধারণ করে দিতে হয়, হাইকোর্ট নির্ধারণ করতে হবে। এর আগে কোর্ট নির্ধারণ করছে ইতিহাসে কী লেখা যাবে, কী লেখা যাবে না, কিংবা জয় বাংলা স্লোগান কখন বলতে হবে, কেন বলতে হবে, এবং বলা
আম, আম, ইয়ে করে দিয়েছে, মানে এটা ম্যান্ডেটরি, বলতেই হবে। তো কোর্ট এই জাতীয় ইস্যুগুলো নিয়ে যে আহ, ব্যস্ত থেকে তার স্বাভাবিক কার্যক্রম শ্লথ হচ্ছে, তারপরেও এই মাননীয় বিচারকরা যে পরিশ্রম করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য, এই জন্য স্যালুট টু মাই লর্ড, স্যালুট টু ইউ। যাই হোক, প্রফেসর জামাল উদ্দিন কোরআনের ব্যাখ্যা দিয়ে তিনি যেটা বলছেন যে দেশের ৮০% মুক্তিযোদ্ধাদের দিতে হবে দেশের সম্পদের, নাকি পরাজিত শত্রুদের ফেলে দেওয়া গণিমতের মালের ৮০% মুক্তিযোদ্ধাদের দিতে হবে, এটা অবশ্য তিনি পরিষ্কার বলেননি। এখানে একটু ফাঁক রয়ে গেছে। সেই সময় যে গণিমতের মাল ইন্ডিয়ান আর্মিরা নিয়ে গেছে, সেগুলি ফিরিয়ে এনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার দাবি ওঠানো যেতে পারে। প্রফেসর সাহেব হয়তো এই লিগ্যাল ক্লেমের শুভ সূচনা করে দিলেন। এখন আমাদের উচিত বাকি আওয়াজ ওঠানো এ ব্যাপারে। আর এই যে কোরআনের নির্দেশে 20% গণিমতের মালের হকদার হচ্ছে নবী পরিবার, গরিব, মিসকিন, এতিমরা। যদিও এই আয়াতটা সার্বজনীন নয়, এই আয়াতটা সেই সময়ের জন্য মুসলমানরা যখন যুদ্ধ বিগ্রহের একটা পাকে পড়ে পতিত, সেই সময় মুসলমানদের যুদ্ধে উৎসাহিত করার জন্য এই আয়াতটা নাজিল হয়েছিল। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, এটা সমালোচনা হতেই পারে, তবে আমি বিজ্ঞ কোরআন গবেষকের কাছ থেকে জেনে নিয়ে তারপরে এই কথাটা বলছি। তারপরে এমনি তর্ক করার জন্য আমি বলছি না, কেউ তর্ক করবেন না এই নিয়ে আপনাদের, আমি এটাই রাইট তাও বলছি না। দ্যাটস আপ টু ইউ, ইউর বিলিভ ইজ দেয়ার। এনিহাউ, প্রফেসর সাহেব কিন্তু এই যে 20% যে নবী পরিবারের যে বিষয়টা, তখন নবী পরিবার তখন দৃশ্যমান নাই। তো মুক্তিযুদ্ধের যে হিরো, যিনি 1000 মাইল দূরে ওই জেলখানায় বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, তার এই পরিবারকে কিন্তু এই 20% তিনি উৎসর্গ করতে বলেননি। তিনি এও বলেননি যে তার ছাত্রীদের মধ্যে 20% ওই গণিমতের মাল হিসেবে মুক্তিযুদ্ধের কাছে পাঠাও কিংবা মুক্তিযুদ্ধের ফ্যামিলির কাছে পাঠাও। এখানেই তার দূরদর্শিতা। থ্যাংক ইউ স্যার, আমার কুর্নিশ জানবেন। এই জামালউদ্দিন স্যাররা আসেন বলে সিংকাঙ্গনের আনাচে কানাচে টর্চার সেল থেকে আর্তনাদ ভেসে আসে। এই স্যাররা আসেন বলে ছাত্রীরা পিতৃসম শিক্ষক দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে নিভৃতে চোখের জল মুছে। আবার এই স্যাররা আসেন বলেই একসময় প্রাচ্যের অক্সফোর্ড ওই বেনজিরদের কাছে ডক্টরেট ডিগ্রি বেছে ধন্য হয়। এই স্যাররা আসেন বলেই ওই থিসিস চুরি করে পিএইচডি নিয়ে শিক্ষকতা করতে পারেন অনায়াসে। এই স্যারদের কেউ কেউ আবার যুবলীগের প্রেসিডেন্ট হয়ে ধন্য হতে চান। এই স্যাররা শিক্ষাকে যে কোন মানে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, দ্য হাইয়েস্ট লেভেল, তার একটা ছোট্ট উদাহরণ ফুটে উঠছে। এক ভদ্রলোক, এক ইউনো, জাস্ট ইয়ং অফিসার, একজন ইউনো তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি ওইটা একটু পড়ি এবং আমি নাম এবং সেই জায়গাগুলোর কথা উল্লেখ করছি না, কারণ এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস, যার জন্য সেটা আমি উল্লেখ করতেছি না। উনি লিখছেন, উপজেলা পরিষদ মডেল স্কুলের প্রধান শিক্ষক পদটিতে একটি নিয়োগ পরীক্ষার আয়োজন করি, হেডমাস্টারের নিয়োগ পরীক্ষা। সেখানে যোগ্যতা ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগ্যতার যে মাপকাঠি ওই সেম লেভেলেই রাখা হয়। তাদের মার্কস ছিল লিখিত 80 আর 20 মার্কস ছিল মৌখিক পরীক্ষা। এই 80 মার্কস ছিল বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞানের উপরে। এই প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু হয় শিক্ষকদের মধ্যে, বিটুইন দ্য অ্যামং দ্য টিচার্স, বাইরেতেই কিন্তু হয় না। তার মানে যারা পরীক্ষা দিতে এসেছিলেন এরা সবাই শিক্ষক, তারা প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিচ্ছেন। তো এদের মধ্যে
একজন শিক্ষক, একজন যে পরীক্ষার্থী, ইনি পেয়েছেন ৮০-র মধ্যে 2.5 মার্কস। আর কেউ তার থেকে কিছু একটু বেশি পাইলেও 5 মার্ক, 5 মার্ক কেউই পায়নি। আর এইটুকু পড়লাতে, এইটুকু পড়ে চিন্তা আসতে পারেন যে প্রশ্ন নিশ্চয়ই অনেক কঠিন আসছিল। তো উনি আবার সেই প্রশ্ন, কী প্রশ্ন আসছে তার একটা নমুনাও লিখছেন। নমুনা ছিল আকাশ কুসুম। এই বাগধারার অর্থ বলতে পারেনি, লিখতে পারেনি এই পরীক্ষার্থীরা, মানে ওই টিচার্সরা। তার মা একজন গৃহিণী বা ঢাকা বাংলাদেশের রাজধানী, এগুলোর ইংরাজিও ওই শিক্ষকরা সঠিকভাবে লিখতে পারেননি। এই হচ্ছে আমাদের শিক্ষার মান। তো এখন দেশে এত শিক্ষিত বেকার কেন? এর উত্তর পেঠে আমার প্রশ্ন, মানে ইউনুস সাহেব বলছেন, দেশে এত শিক্ষিত নামধারী লোকের কি প্রয়োজন আছে? লোক কেন? ইউনুস সাহেব আরেকটা, ওনার ওই ভদ্রলোকের আরেকটা অভিজ্ঞতা উনি শেয়ার করছেন। উনি বলছেন, মাসখানেক আগে উপজেলার একটা স্বনামধন্য মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্ন করছিলাম, আরেকটা স্কুলের। ওই প্রশ্ন করছিলেন উনি, রাইট অ্যাবাউট ইউর সেলফ ইন 10 সেন্টেন্স। 10 মার্কের এইটা 10 সেন্টেন্স লিখতে হবে। পরীক্ষা ছিল 7 জন। এই 7 জন যারা পরীক্ষা ছিলেন তারা 7 জনেরই শিক্ষকতা মানে করার অভিজ্ঞতা মোর দ্যান 10 ইয়ার্স। সবাই সিনিয়র শিক্ষক ছিলেন, তারা এসেছিলেন। তো এই 7 জনের মধ্যে 6 জন কোনো উত্তর করেনি, ইংরেজি লেখেনি। একজন করেছে, সে 4-5টি ইংরেজি শুদ্ধ লিখতে পেরেছে। বলে বাহিল্য, সে পরীক্ষায়ও কেউ লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি। তার মানে কি না আছে, এনারা সব শিক্ষক। এই শিক্ষকরা এই অবস্থায় তারা 10 বছরের বেশি সময় ধরে ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আর এইসব মেধাবী শিক্ষকরা পাশ করে এসেছেন কোথায়? আমাদের দেশের নাম করা ইউনিভার্সিটিগুলি থেকে। এদেরই প্রসব করেছে এইসব বড় বড় ইউনিভার্সিটিগুলা। আর এই প্রসবের ওই ধাত্রী ছিলেন, ধাত্রী হিসেবে কাজ করছেন এই প্রফেসর জামাল উদ্দিন স্যারেদের মতো স্যারেরা। দেখ কি বলবেন এদের। আর এক ভিসি, ইনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডক্টর কাজী দিন মোহাম্মদ নুরুল হক। তো একটা সেমিনার হচ্ছে রাসেলস ভাইপার ফেয়ার ভার্সেস ফ্যাক্টস, এটা সেমিনারটা হচ্ছে। সেমিনারে তিনি ভিসি স্যার মিস্টার দিন মোহাম্মদ নুরুল হক, উনি বলছেন, কপালে যদি সাপের কামড় থাকে কাটবেই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। Don't worry. It's on your forehead. If it is written here that snake will bite you, nobody can save you. If it is written that you will die with a snake bite, you must die. স্যার বলছেন, ভিসি স্যার। তবে স্যারকে একটা ধন্যবাদ দিই, উনি আবার বলছেন যে অ্যান্টিভেনম রেডি রাখতে হসপিটালকে বলেছি। তো অ্যান্টিভেনমের দরকারটা কি স্যার? কপালে যখন মৃত্যু লেখা আছে, মানুষ তো মরবেই। ভিসি স্যারের থিমটা ভেরি নাইস, খুব সুন্দর থিম। যেমন ধরেন, এই দেশের কপালে লেখা আছে, এরা ওই বেনজির মতিউর গঙ্গদের দ্বারা বারবার ধর্ষিত হবে। এর কপালে লেখা আছে এই দেশের, তো আপনি এড়াবেন কী করে? সো when rape is imminent, better to enjoy. Thank you. আজকে মতো শেষ করলাম।